সন্দেহ জাগলো মোটার চোখে। বলল, কুইম্বি, এখানে বাচ্চাদের ঢোকা নিষেধ। তা তো নিশ্চয়, তর্ক করল না ডিড। তবে ওরা বেশিক্ষণ থাকবে না, আমাদের জন্য একটা খবর নিয়ে এসেছে, বলেই চলে যাবে। হ্যাঁ স্যার, পিরানোর দিকে চেয়ে বলল কিশোর, জরুরি খবর। এসো, বলে টেবিলের দিকে এগোলো ডিড। জ্বলন্ত চোখে ছেলেদের দিকে তাকিয়ে রইল পিরানো। কাজ ঝাঁকালো অবশেষে। কুইম্বি, জলদি জলদি বের করে দেবে বলে দিলাম। ঘরের ধোঁয়াটে অন্ধকারে হারিয়ে গেল সে। বাইরের দিকে তাকালো কিশোর। রবিনের কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, হার্ডিন আর চিকামারা চলে গেছে। মাথা ঝাঁকালো শুধু রবিন। কুইম্বিদের টেবিলে পাশাপাশি দুটো চেয়ারে বসলো দুই কিশোর। স্থির চোখে ওদের দিকে চেয়ে বলল, ফেড, বিপদে পড়তে তো। এখানে এসেছো কেন? কার্টারকে খুঁজতে। এদিকেই কোথাও আছে নাকি? আমাদের চিনলেন কিভাবে, মিস্টার কুইম্বি? জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করল কিশোর। তোমরা আমাদের যেভাবে চিনেছ, জেটিতে কার্টারের সঙ্গে ছিলে, দেখেছি তখন। টিট হাসল। কার্টার নিশ্চয় খুব ক্ষেপে আছে আমাদের উপর, তাই না? কি একখান কাণ্ডই না তখন ঘটল। হাসি মুছে গেল দ্রুত। ওই তেল কোম্পানির লোকগুলো আস্ত বজ্জাত, দেখলেই গা জ্বলে যায় আমার। তাহলে ম্যানেজারের সঙ্গে কথা বললেন কেন? আপনার পিছু নিয়েছিল কেন ও? কিশোরের দিকে চেয়ে লাল হয়ে গেল গাল। ঠোঁট কামড়ে ধরল। বুঝলো বলে বোকামি করে ফেলেছে। ও, ডিড বলল, ডলফিন ও কার্টারকে খুঁজতে গিয়েছিল তাহলে? আমরাও গিয়েছিলাম ক্যাপ্টেনের সঙ্গে কথা বলতে, ওকে পেলাম না। তখনই দেখলাম ওখানে ঘুরঘুর করছে ম্যানেজারটা। শুনেছি বোটটায় নাকি তেলের গোলমাল হচ্ছে, সাবোটাজ। হার্ডিনকে সন্দেহ হলো, পিছু নিলাম তার। সারা শহর নাকে দড়ি দিয়ে ঘোরালো আমাদের বেটা, বলল ফেড। তারপর ফিরে এলো আবার বন্দরে। তেল কোম্পানির জেটিতে গেল। ওখানে একটা নৌকায় উঠে দাঁড়বে চলল মারিনার ধার দিয়ে। কেনার দিয়ে ওকে অনুসরণ করে চললাম। বেশিক্ষণ পারলাম না, একটু পরেই অন্ধকারে হারিয়ে গেল ও। কিন্তু ঠিকই বুঝতে পারলাম কোথায় গিয়েছে। ফের থামতেই শুরু করলো অন্য ভাই। সোজা চলে গেলাম ডলফিনের কাছে। নজর রাখলাম, কাউকে না দেখে উঠে গেলাম বোটে। সন্দেহ হতে পারে এমন কিছুই দেখতে না পেয়ে আবার নেমে এলাম। আপনাদেরকে তখনই দেখেছি আমরা, জানালো কিশোর। পিছু নিয়ে এখানে এসেছি। তারপর আগের কথাই খেয়ে ধরল ডিড। এখানে এসে হাজির হলো হার্ডিন। বলল, ডলফিনে উঠতে দেখেছে আমাদের। কিছু দেখেছি কিনা জিজ্ঞেস করলো। কেন করেছে সে তো বুঝতেই পেরেছি, তাই পিছু নেওয়ার কথা আর বললাম না। মিথ্যে করে বললাম। মিস্টার কার্টারের একটা জিনিস বোটে তুলে দিতে গিয়েছিলাম। বিশ্বাস করেছি কিনা কে জানে, তবে আমরা শিওর তলে তলে কিছু একটা করছে সে। মাথা দোলালো কিশোর। আর মিস্টার চিকামারার ব্যাপারটা কি? কে? ভুরু কোসকালো ফেড। এই ভাইয়ের দিকে তাকালো ডিড। ও নিশ্চয় জাপানিটার কথা বলছে। হার্ডিন যার কথা বলছিল। জেটিতে ডেলটনের সাথে ছিল যে টাকমাথা বুড়োটা। তেল কোম্পানির হয়ে ও বেটাও হয়তো কোনো শয়তানির তালে আছে। থাকলে অবাক হব না, বলল ফেড। যেখান থেকেই আসুক, ওই তেলের ব্যবসায়ীগুলো সবাই এক মহা শয়তান। হ্যাঁ, ভাইয়ের কথা সমর্থন করল ডিড। পেছনে ফিরে তাকালো। ছেলেদেরকে বলল, তোমরা এখন চলে যাও। যা যা বললাম সব গিয়ে বলো কার্টারকে। ঠিক আছে? বলবো। উঠে দাঁড়ালো কিশোর। এসো রবিন। শ্বাসরুদ্ধকর ধোঁয়া আর প্রচণ্ড হট্টগোল থেকে রাস্তায় বেরিয়ে হাঁফ ছাড়ল দুজনে।
বন্দরের দিকে রওনা হলো। ওদের কথা বিশ্বাস করেছো? জিজ্ঞেস করলো রবিন। জানি না, আনমনে বলল কিশোর। হয়তো সত্যিই বলেছে। রহস্যময় আচরণ করেছে ম্যানেজার, এটা ঠিক। শিওর হওয়া দরকার। কি শিওর হওয়া দরকার? সেটা আর জিজ্ঞেস করলো না রবিন। দ্রুত পায়ে ম্যারিনার দিকে এগিয়ে চলল দুজনে। 10। জোরে জোরে মাথা নাড়ল ক্যাপ্টেন পেক। কিছুই নেই এই বোটে। ভারী হালকা কিছু নেই। সামনে রেলিংয়ে ভর দিয়ে ঝুঁকে দাঁড়িয়ে আছে। কাছেই নিচু একটা হ্যাসের উপর বসেছে মুসা। সোহ দাঁড়িয়ে রয়েছে। কারো দিকেই তাকালো না ক্যাপ্টেন। বলল, তাছাড়া বোটে ওরকম ভারী কিছু লুকিয়ে রাখার জায়গায় নেই। নিজের চোখে দেখেছে মুসা, তবু বিশ্বাস করতে পারছে না। কিন্তু কিশোর যে বলল। থেমে গিয়ে কান পাতল। কারা জানি আসছে। চুপ, সাবধান করলো ক্যাপ্টেন। খানিক পরে দুটো আলো দেখা গেল, একটা খুদে ক্রস আর একটা ত্রিভুজ। রবিন চেঁচিয়ে উঠল, মুসা, কিশোর, আমরা। বলতে বলতে নিজের টর্চ জেলে সংকেত দিল মুসা। এগিয়ে এলো দুই গোয়েন্দা, বোটে উঠল। কি ব্যাপার? জিজ্ঞেস করলো কিশোর। আলো জেলে বসে আছো, কেউ দেখলে? আমাকে চোর মনে করে ধরেছিলেন ক্যাপ্টেন, বলল মুসা। তারপর চিনতে পারলেন। সব কথা খুলে বলতে পুরো বোটটায় খুঁজে দেখলাম, কিছু নেই। তোমরা যে নজর রাখছো বলা হয়নি আমাকে, অনুযোগের সুরে বললেন ক্যাপ্টেন। পাহারা দিতে এসেছিলাম। আমি ওঠার পরই মুসা উঠল। আবার কে? বলে উঠল সোহ। এগিয়ে আসছে পায়ের আওয়াজ। ডলফিনের ছড়িয়ে পড়া আলোয় দেখা দিলেন মিস্টার কার্টার। বোটে উঠে এলেন উত্তেজিত। সব ঠিক আছে? তোমরা? সোহ। আমরা ভালোই আছি স্যার, জবাব দিল কিশোর। কিন্তু আপনার তো বাড়িতে থাকার কথা। 12টার পর ফিরে যাওয়ার কথা শহর। 1টা বেজে গেছে, খবর নেই। চিন্তা হলো। বসে থাকতে পারলাম না আর। কার্টার চলে যাওয়ার পর যা ঘটেছে খুলে বলল গোয়েন্দারা। বোটে খুঁজে দেখা হয়েছে, কথা জানালো ক্যাপ্টেন। কিছু পাওয়া যায়নি? ভুরু কোচকালেন কার্টার। কিচ্ছু না, মুখ গোমরা করে রেখেছে পেক। কুইম্বিদের পিছু নিয়ে গ্রিন ফিশে গিয়েছিল হার্ডিন? হ্যাঁ স্যার, রবিন বলল। আর শুধু ম্যানেজারই না, চিকামারাও গিয়েছিল। কুইম্বিদের গল্প বিশ্বাস করেছ? শিওর না এখনো, বলে শহর দিকে ফিরল কিশোর। ডলফিনে কাউকে উঠতে দেখেছ পানির দিক থেকে? কুইম্বিরা ওঠার আগে? মনে মনে শব্দ সাজিয়ে নিল সোহ। দুইজনই একই সময়ে। আর কাউকে না, ভালো দেখিনি, সরি। কিশোর, মুসা বলল। পানির দিকে চোখ রেখেছিলাম আমি, কোনো বোট টোট দেখিনি। তার মানে মিশে কথা বলেছে, জ্বলে উঠলেন কার্টার। ডলফিনের ডলফিনের শয়তানিটা ওই দুই ভাই করছে। নাও হতে পারে, ঠোঁট কামড়ালো কিশোর। সোহ বলছে অন্ধকারে ভালো মতো দেখতে পায়নি। লুকিয়ে আর কেউ উঠে থাকলেও তার চোখে পড়েনি। নৌকা দূরে কোথাও রেখে সাঁতরে এসে উঠে থাকতে পারে হারিন। মুসার নজর রেখেছে বোটের এক পাশে। অন্য পাশ দিয়ে কিংবা পেছন থেকে উঠলে তার চোখে পড়ার কথা নয়। হুঁ, ঠিকই বলেছ, মাথা দোলালেন কার্টার। হার্ডিন ভালো ড্রাইভার। ওয়েট স্যুট পরে পানির নিচ দিয়েও এসে থাকতে পারে। আর অন্ধকারে কালো স্যুট পরা একজন মানুষকে না দেখতে পাওয়াটাই স্বাভাবিক। কিন্তু রবিন যুক্তি দেখালো। বোটে কেউ কিছু রাখেনি। নৌকা নিয়ে যদি এসেও থাকে হারিন, বোটে ওঠেনি সে। অন্তত কিছু রাখার জন্যে ওঠেনি। রাখবে কিভাবে? এত ভারী জিনিস এই বোটে লুকিয়ে রাখার জায়গা কোথায়? ঘড়ি দেখলেন কার্টার। যাকগে, এখন ওসব আলোচনা না করে ঘুমোতে যাই, চলো। আজ আর কারো পাহারা দেওয়ার দরকার নেই। সকালে বোট ছাড়ার আগে আরেকবার খুঁজে দেখলেই হবে। আমরা যাওয়ার পর যদি কেউ কিছু রাখেও পেয়ে যাব। সোহকে নিয়ে বোট থেকে নেমে গেল ক্যাপ্টেন। ডেকে দাঁড়িয়ে আছে ছেলেরা। আলো নিভিয়ে ব্রিজে তালা দিতে গেলেন কার্টার। রেলিংয়ে ভর দিয়ে কালো পানির দিকে তাকিয়ে আছে মুসা। হঠাৎ ঘুরল সে, চোখ বড় বড়।
উত্তেজিত কণ্ঠে বলল, বোটের ভেতরে নেই, কিন্তু নিচে তো থাকতে পারে। ফিরে আসছিলেন কার্টার। গোয়েন্দা সহকারীর কথা শুনে থমকে দাঁড়ালেন। রবিন আর কিশোরও চেয়ে রইল তার দিকে। মানে? আবার বলল মুসা। তলায় লাগিয়ে দেয়া যেতে পারে কোনোভাবে। এবং তরি বাজালো রবিন। কুইম্বিরা 2 ভাই আর হার্ডিন 3জনেই ভালো ড্রাইভার। মুসা চেঁচিয়ে উঠল কিশোর। ঠিক বলেছ তুমি। ওদের কেউ লটকে থাকে না তো? রবিনের প্রশ্ন। মাথা নাড়ল মুসা। না, খুব ছোট। পানির তলায় ওজনও কমে যায়। তাছাড়া বোট চলার সময় ধরে রাখতে পারবে না। হুকটুক কিছু লাগিয়ে যদি ধরে রাখেও পানির টানে ম্যাক্স আর ট্যাঙ্ক ছিঁড়ে চলে যাবে। কিন্তু বোটের তলায় কে কি লাগাবে? নিজেকেই যেন প্রশ্নটা করলেন লেখক। কেন? কোনো ধরনের শ্রবণ যন্ত্র, রবিন বলল। তেল কোম্পানির লোকেরা যাতে আপনাদের সব কথাবার্তা শুনতে পায়? মনে হয় না, বলল মুসা। তবে বড় ক্যামেরা ট্যামেরা হতে পারে। কিন্তু তাই বা লাগাতে যাবে কেন? ঘুরু নাচালেন কার্টার। এমন কিছু করি না আমরা যা শোনা কিংবা দেখার দরকার হতে পারে ওদের। প্ল্যাটফর্মে যাই, প্রতিবাদ জানাই, ফিরে আসি, ব্যাস। চুপচাপ কি ভাবছিল কিশোর বলে উঠল, ওসব কিছু নয়। হয়তো গোপনে কেউ কিছু প্ল্যাটফর্মে নিয়ে যায় কিংবা নিয়ে আসে। যা আনতে ভারী কন্টেইনার দরকার। বেআইনি কোনো জিনিস। কাজটা করা হয় ডুবুরির সাহায্যে। স্মাগলিং? একসাথে চেঁচিয়ে উঠল মুসার রবিন। মাথা ঝুঁকালো কিশোর। হয়তো গভীর সমুদ্রের দিক থেকে আসা জাহাজ থেকে জিনিসগুলো এনে প্রথমে তোলা হয় প্ল্যাটফর্মে। ওখান থেকে তীরে আনার জন্যে ব্যবহার করা হয় ডলফিনকে। কিন্তু আমাকে কেন? আমার বোট কেন বেছে নিল? যেহেতু আপনি বিরোধী দলের নেতা, রোজই প্ল্যাটফর্মে যান, ব্যতিক্রম হয় না। এজন্যই আপনার নোটবুক দেখছিল সেই লোকটা। আপনার স্টাডিতে ঢুকে শিডিউল জানার জন্যে। কখন যান, কখন আসেন। এক মুহূর্ত স্তব্ধ হয়ে রইলেন লেখক। আর পুলিশ আমার বোটের নিচে খোঁজার কথা কল্পনাও করবে না। কি চালাকি, নিখুঁত কাজ। সুর মেলালো রবিন। পয়লাবার বোধ হয় টেস্ট রান ছিল ওদের। খালি কন্টেইনার লাগিয়েছিল। পরীক্ষা করে দেখেছে কাজ হয় কিনা। ওজন কম থাকায় তীরে পৌঁছতে পেরেছিলেন সেবার। তারপর থেকে কন্টেইনার ভরে দিয়েছে। ওজন বেড়েছে, তেল ফুরিয়ে গেছে আগেই। হার্ডিনের উপর সন্দেহ বাড়ছে আমার, ধীরে ধীরে বলল কিশোর। প্ল্যাটফর্মে যেতে হবে। প্ল্যাটফর্মে যেতে পারেও। বিরোধী দলের লোক নয়, আবার বিরোধীদের বিপক্ষেও কথা বলে না। আচরণ রহস্যময়। স্মাগলিং ওকে দিয়ে সম্ভব। চিকা মারা হয়তো পুলিশের লোক, মুসা বলল, কিংবা গোয়েন্দা। খেয়াল করনি তার দিকে কি চোখে তাকায় হার্ডিন? তাহলে কার্টার বললেন, সকালে উঠে আমাদের প্রথম কাজ হবে হার্ডিনকে ধরে জিজ্ঞেস করা। না, বলল কিশোর। তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই আমাদের হাতে। তবে আজ রাতে প্রমাণ যদি জোগাড় করতে পারি। কি বলছো তুমি কিশোর? বাধা দিল মুসা। কিভাবে? বোটের তলায় দেখে। স্যার, বোটে ডুবুরির পোশাক আছে? না, আমারটা আমার বাড়িতে নিয়ে আসবো। তাহলে মুসাকে সঙ্গে নিয়ে যান স্যার। হয়তো ওর গায়ে লাগতে পারে। লাগলে ওই নামবে বোটের তলায়। চলে গেল দুজনে। বোটে অপেক্ষা করছে রবিন আর কিশোর। ঠান্ডা বাড়ছে। মেরিনার ভাসছে জাহাজ, নৌকা মৃদু ঢেউ তুলছে। বিচিত্র শব্দ করছে গায়ে গায়ে ঘষা লেগে। কেমন যেন ভুতুড়ে দেখাচ্ছে ওগুলোকে অন্ধকারে। আওয়াজ একটু জোরে হলেই চমকে উঠছে 2 কিশোর। মুসাকে নিয়ে কার্টার যখন ফিরে এলেন, ঠান্ডা আর অস্বস্তিতে প্রায় দাঁতে দাঁতে বাড়ি লাগছে তখন কিশোর আর রবিনের। এতই উত্তেজিত হয়ে আছে মুসা, দুজনের এই অবস্থা খেয়ালই করল না। দ্রুত পরে নিল ওয়েটস্যুট। পিঠে এয়ার ট্যাঙ্ক বেঁধে ব্রিদিং টিউব কামড়ে ধরল। আউটবোর্ড
রেলিংয়ের উপরে বসে সাগরের দিকে পিছন করে আস্তে ছেড়ে দিল শরীরটা। ভারী পাথরের মতো পড়ল পানিতে। চোখের পলকে হারিয়ে গেল টর্চের আলো থেকে। উপরে অধীর হয়ে অপেক্ষা করছেন কার্টার, কিশোর আর রবিন। আলো নিভিয়ে রেখেছে। মাঝে মাঝে দেখছে পানির নিচে বোটের সামনে থেকে পেছন থেকে সামনে সরে যাচ্ছে মুসার আন্ডার ওয়াটার টর্চের আলো। তারপর এক সময় উঠতে শুরু করলো উপরের দিকে। ভুস করে মাথা তুলল মুসা। বন্ধুদের সহায়তায় উঠে এলো ডেকে। হ্যাসের উপর বসে পড়ে মুখ থেকে মাস্ক খুলে নিল। কিচ্ছু নেই, বলল সে। কন্টেইনার না, হুক না, কোনো কিছু ছিল এমন কোনো চিহ্ন নেই। ধাতব মসৃণ তলা, কিশোর। হুক লাগানোর জায়গায় নেই। নিচের ঠোঁটে চিমটি কাটলো একবার গোয়েন্দা প্রধান। অল রাইট সেকেন্ড, হার্ডিনের ব্যাপারে হয়তো ভুল করেছি আমরা, তবে আমি শিওর সঠিক পথেই এগোচ্ছি। চলো বাড়ি যাই, ঘুম পেয়েছে। ঘুমিয়ে মাথাটা ঠান্ডা করে নি, তারপর ফাঁদ পাতব কাল সকালে। 11। উজ্জ্বল রোদ উঠল পরদিন সকালে। মোটেলের কামরায় গুটিসুটি হয়ে পাশ বালিশটা টেনে নিল মুসা। উঠতে ইচ্ছে করছে না। চোখে রোদ লাগতে এক গড়ান দিয়ে বালিশের খাজে মুখ লুকালো কিশোর। চেঁচিয়ে উঠল রবিন। দূর, পর্দাগুলো যে কেন টেনে রাখে না। হেসে ফেললেন মিস্টার মিলফোর্ড। এই ওঠো ওঠো, 7টা বেজে গেছে, নাস্তা খাবে না? ঘুমিয়ে উঠল মুসা। চোখ মিলে মিটমিট করল। তারপর লাফ দিয়ে উঠে বসলো বিছানায়। দুই বন্ধুকে ডাকলো। এই ওঠো, জলদি করো, সকাল হয়ে গেছে। আবার হেসে বেরিয়ে গেলেন মিস্টার মিলফোর্ড। আর শুয়ে থাকতে পারল না রবিন আর কিশোর। টেনে টুনে তুলল ওদেরকে মুসা। হাত মুখ ধুয়ে সেইলিংয়ের উপযোগী মোটা পোশাক পরে নেমে এলো মোটেলের কফি শপে। অনেক রাতে শুয়েছে, চোখ থেকে ঘুম যায়নি পুরোপুরি। নাস্তা খেতে খেতে আলোচনা চলল রবিনের বাবার সঙ্গে। স্মাগলার না, বললেন মিস্টার মিলফোর্ড। হ্যাঁ, যুক্তিসঙ্গত মনে হচ্ছে, কিন্তু খুব সাবধানে কাজ করবে। ভীষণ বিপদে পড়বে না হলে। ভয় নেই আঙ্কেল। মুখে এত বেশি খাবার পুড়েছে মুসা, কথা বলতে অসুবিধে হচ্ছে। মিস্টার কার্টার আর ক্যাপ্টেন পেক থাকবেন আমাদের সাথে। ভালো। রবিন কয়েক ঘন্টার জন্য থাকতে পারবে? থাকতেই হবে বাবা, একটা ইম্পর্ট্যান্ট ইন্টারভিউ আছে, আমাকে চলে যেতে হচ্ছে সেখানে। কাল যে ইন্টারভিউগুলো টেপ করে এনেছি ওগুলো লিখতে হবে। টাইপিংয়ে তোমার স্পিড ভালো, বেশিক্ষণ লাগবে না। তাহলে আমার কাজ অনেকখানি এগিয়ে যায়। বেশ, করে দেব। নাস্তা শেষে তাড়াহুড়ো করে চলে গেলেন মিস্টার মিলফোর্ড। ঘরে গিয়ে ক্যাসেট রেকর্ডার, টেপ করা ক্যাসেট আর পোর্টেবল টাইপরাইটার নিয়ে বসলো রবিন। কার্টারের বাড়ির দিকে হেঁটে চলেছে মুসা আর কিশোর। গিয়ে দেখলো ওদের জন্যই বসে আছেন লেখক। আর দেরি করলেন না, দুজনকে গাড়িতে তুলে নিয়ে বেরোলেন। ম্যারিনার দিকে চলতে চলতে আকাশে পেঁজা মেঘ দেখালেন, হারিকেনের লক্ষণ। এগিয়ে আসছে মেক্সিকো থেকে। সকালের ওয়েদার রিপোর্ট শুনলাম। উত্তরে এগোচ্ছে ঝড়। বাজায় আঘাত হানেনি এখনো। সান্তা বারবারার কাছে সাধারণত আসে না হারিকেন, তবে আবহাওয়ার কথা কিছুই শিওর হয়ে বলা যায় না। কখন যে কি হয়ে যায়। বেরোনোর আগে কোস্ট গার্ডদের সঙ্গে কথা বলে নিতে হবে। ম্যারিনায় পৌঁছে ক্যাপ্টেন পেককে নিয়ে বিরোধী দলের সদস্যদের সঙ্গে কথা বলতে গেলেন আগে কার্টার। দুই গোয়েন্দার কানে এলো ফেড আর ডিক কুইম্বির গলা। উচ্চস্বরে কথা বলছে কয়েকজন নাবিকের সঙ্গে। আমরা এখন কি করব কিশোর? মুসা জিজ্ঞেস করল। এসো আমার সাথে। মুসাকে নিয়ে এসে ডলফিনে উঠল কিশোর। নিচে নেমে ডুবুরির পোশাকটা দেখিয়ে বলল, পরে নাও, এখানেই থাকবে। ঢাকা মাত্র উঠে চলে আসবে উপরে। বেশ, কোনো প্রশ্ন না করে ওয়েট স্যুট পরতে শুরু করলো মুসা। দেখে ফিরে এলো কিশোর। রেলিংয়ে ভর দিয়ে নিরীহ ভঙ্গিতে তাকিয়ে রইল তীরের দিকে।
যেখানে বিরোধীদের সঙ্গে কথা বলছেন কার্টার। মিনিট 15 পর ফিরে এলেন পেককে নিয়ে। জানালেন কোস্টগার্ডরা বলছে ঝড় এত দূর আসবে না, আর এলেও জোর থাকবে না, তাও আসতে আসতে আগামীকাল। আমাদের কাজের অসুবিধে হবে না। মুসা কোথায়? নিচে, নিচু কণ্ঠে বলল কিশোর। ওয়েট স্যুট পরে রয়েছে। রোজকার মতোই রওনা হবে ডলফিন। মাঝপথে থেমে যাবে। সঙ্গে সঙ্গে ডাইভ দেবে মুসা। নিচে কিছু থেকে থাকলে দেখে আসবে। ভালো বুদ্ধি করেছ, কাজ হতে পারে। ব্যানার তুলে ইতিমধ্যেই রওনা হয়ে গেছে কয়েকটা বোট, আরও হচ্ছে। ওগুলোর মাঝে কুইম্বিদের কালো ফিশিং বোটটা দেখতে পেল কিশোর। লাল টুপি মাথায় দিয়ে হুইল ধরেছে ডিড। প্রতিটি বোট বালির চড়াটার কাছে গিয়ে গতি কমাতে বাধ্য হচ্ছে। খাল দিয়ে খুব ধীরে বেরিয়ে যাচ্ছে ওপাশে। ক্যাপ্টেনকে জাহাজ ছাড়ার নির্দেশ দিলেন কার্টার। এগিয়ে চলল ডলফিন। চোখে চোখে কথা হয়ে গেল কার্টারের সঙ্গে কিশোরের। চড়া আর মেরিনার মাঝামাঝি দূরত্বে এসে হঠাৎ চেঁচিয়ে উঠল সে, বোট থামান। ক্যাপ্টেনকে বলা হলো। বোটের গতি কমতে শুরু করার আগেই মুসাকে ডাকল কিশোর। উঠে এলো মুসা। বোটের গতি কমে গেছে। প্রায় ছুটে গিয়ে রেলিং টপকে পানিতে ঝাঁপ দিল সে। হারিয়ে গেল পানিতে। সময় কাটছে। রেলিংয়ের ধারে কিশোর। পাশে দাঁড়িয়ে আছেন কার্টার। ক্যাপ্টেন ব্রিজে। কয়েক মিনিট পর জাহাজের অন্য পাশ থেকে মুসার ডাক শোনা গেল। কিশোর। ছুটে গেল কিশোর। কি? কিছুই নেই। দেখে মনে হয় বাস পড়েছে কিশোরের মাথায়। বলো কি? আমি শিওর। উঠে এসো মুসা, শান্ত কণ্ঠে বললেন কার্টার। ডেকে উঠতে তাকে সাহায্য করলেন তিনি। তোমরা আরও যেতে চাও? চোখে জিজ্ঞাসা নিয়ে কিশোরের দিকে তাকালো মুসা। প্রশ্নের জবাব দিল না কিশোর। অন্য মনস্ক ভঙ্গিতে বলল, ভুল করলাম। কেউ কিছু লাগায়নি বোটের তলায়? হয়তো আমাদের উদ্দেশ্য বুঝে ফেলেছে। মুসা সান্ত্বনা দিল। কিংবা আজ ওদের ডেট নয়, কাল হয়তো। হ্যাঁ, উজ্জ্বল হলো গোয়েন্দা প্রধানের মুখ। আরেকটা সম্ভাবনা আছে। 2 ট্রিপে কাজ করে ওরা। প্রথমবারে কন্টেইনার পাঠায় প্ল্যাটফর্মে, তাতে মাল ভরে, পরের বারে নিয়ে আসে। বোধহয় রেখে এসেছে, ফেরার পথে আনবে। তাহলে তো আমাদের যাওয়াই উচিত। মাথা ঝাঁকালেন কার্টার। তারপর এগোলেন ব্রিজের দিকে। ম্যারিনা থেকে ডাক শোনা গেল, ডলফিন, কার্টার। পুলিশ ক্যাপ্টেন হ্যান্স কার্ডিগো দাঁড়িয়ে আছেন জেটিতে। হাত নেড়ে আবার বললেন কার্টার, এই কার্টার, কালকের গোলমালের ব্যাপারে একটা মিটিং হবে আজ। মেয়র তোমাকে থাকতে বলেছেন। চেঁচিয়ে জিজ্ঞেস করলেন কার্টার, ডেলটন আসছেন? হ্যাঁ। আসছি বলে ক্যাপ্টেনের দিকে ঘুরলেন কার্টার। ফেরাও, আমাকে নামিয়ে দিয়ে ওদের নিয়ে চলে যেও। আমি না থাকলেও প্রতিবাদ চলবে। সব বোটকে বলে দিও। ছেলেদেরকে বললেন, তোমরাও আমার প্রতিনিধি হিসেবে যাবে। বার্তে পৌঁছলো ডলফিন। লাফ দিয়ে তীরে নামলেন কার্টার। ফিরে চেয়ে বললেন, মিটিং শেষ করে বাড়িতে চলে যাব। রেডিওতে যোগাযোগ রাখবো তোমাদের সঙ্গে। আবার পিছিয়ে আসতে লাগলো বোট। তারপর মুখ ঘোরালো। সরু খালটার কাছে এসে আরও 2টো বোটের পেছনে পড়ল। ধীরে ধীরে বেরিয়ে গেল ও দুটো। সাবধানে ডলফিনকে বের করে আনলো পেক। শান্তা বারবারা চ্যানেলের রোদ ঝলমলে পানিতে পড়ল বোট। আর কোনো বাধা নেই। দ্রুত ছুটে চলল। বড় বড় ঢেউ ভাঙছে গলুইয়ের তলায়। পানির ছিটে এসে পড়ছে টেকে। আগের দিনের চেয়ে বাতাস বেশি আজ। ঢেউ বড় জোরালো। ভীষণ দুলছে বোট। সামনের রেলিং আঁকড়ে ধরে রেখেছে কিশোর। চেহারা সামান্য ফ্যাকাশে। ঢোক গিলে বলল, ইস, কি কাত হয়ে যাচ্ছে। ঝড়ের সংকেত। ব্রিজ থেকে বলল পেক। হারিকেন আসার আগেই বাতাস এসে বসে আছে। তবে ঢেউ আমাদের আটকাতে পারবে না। ওখানে গিয়ে কি করব আমরা কিশোর? মুসা জানতে চাইল। বারবার বোটের তলায় ডুব দিয়ে দেখব নাকি? দেখব নিশ্চয়।
দেখব না নিশ্চয়, ভাবল কিশোর। তারপর বলল, না দরকার হবে না, নিচে চলে যাব আমরা। এত বড় কন্টেইনার লাগানোর সময় ঘষার শব্দ হবেই, একেবারে শব্দ না করে পারবে না। এই দেখো, ব্রিজ থেকে ডেকে ডেকে বলল পেক, কুইম্বিদের বোট 2 মাইল দূরে। ডলফিনের মতো ছুটতে পারে না ওটা। ওটার আরও কাছে চলে যাওয়ার কথা ছিল আমাদের, যেতে পারছি না। মানে? চেঁচিয়ে উঠল কিশোর। গতি কমে গেছে আমাদের, মাথা ঝাঁকালো ক্যাপ্টেন। বাতাস আর চোতের জন্য নয়, ওই চাপ কুইম্বিদের বোটেও একই রকম পড়ছে। আসলে বাড়তি বোঝা চাপিয়ে দেয়া হয়েছে ডলফিনে, কিন্তু বোটের তলায় তো কিচ্ছু দেখলাম না, প্রতিবাদ করল মূসা। বালির চড়া, আবার চেঁচালো কিশোর। প্রায় থেমে যেতে হয়েছিল ওটা পেরোনোর সময়। নিশ্চয় তখন কিছু লাগিয়ে দেয়া হয়েছে। গতি কমেছিল কিন্তু থেমে যায়নি। চলন্ত বোটের তলায় এত ভারী জিনিস কি করে আটকালো? নিচের ঠোঁটে চিমটি কাটলো কিশোর। এটা একটা কথা বটে, কি করে আটকালো? নিজে নিজে এসে যদি আটকে যেতে পারে কিংবা আঁকড়ে ধরার ক্ষমতা থাকে, ড্রাইভার ছাড়া আর কিসের সে ক্ষমতা আছে? বাধা দিয়ে বলল মূসা, দুনিয়ায় এমন কোনো ডুবুরি নেই যে এখন আমাদের বোটের তলা আঁকড়ে ধরে থাকতে পারে। সে কথাই তো ভাবছি, আমিও কিছু বুঝতে পারছি না, ক্যাপ্টেন বলল। কিন্তু কিশোর ঠিকই বলেছে। তলায় যাই এসে ধরেছে, নিজে নিজে চলতে পারে ওটা, কন্টেইনার নয়। বুঝেছ? হিস হাইকার। 12। হিস হাইকার, জিভ দিয়ে শুকনো ঠোঁট ভেজালো মশা। ভারী, একই কণ্ঠে বলল পেক, খুব ভারী কিছু। এবং এমন কিছু যোগ করল কিশোর, যেটা মসৃণ বোটের তলা আঁকড়ে ধরে রাখতে পারে এই উত্তাল সাগরে। 25 নট গতিবেগও খসাতে পারে না ওটাকে। ঢেউ ভেঙে দোল খেয়ে ছুটে চলেছে ডলফিন। নীরবে ডেকের দিকে তাকিয়ে রয়েছে তিনজনে, যেন ইস্পাতের পাত ভেদ করে নিচে কি আছে দেখতে চাইছে। ভয়ঙ্কর কিছু দেখতে হচ্ছে না বলে বুঝি স্বস্তিও বোধ করছে কিছুটা। দেখা দরকার, অবশেষে বলল পেক। কি আছে নিচে দেখা দরকার? আমার দরকার নেই, হাত নাড়ল মূসা। এত ভয় পাচ্ছ কেন? ভুরু নাচালো কিশোর। সাগরের কোনো দানব টানব দেখবে ভাবছ নাকি? সাগর দানব আছে কিনা জানি না, যদি থাকেও যুক্তি দেখালো সে। মসৃণ ইস্পাতের পাত আঁকড়ে ধরতে পারবে না, আর নিয়মিত প্ল্যাটফর্মে যাতায়াতেরও দরকার হবে না ওটার। না, ওসব কিছু না, যা আছে সেটা মানুষের তৈরি। আমার বিশ্বাস কোনো ধরনের জলযান। এখনই বোঝা যাবে, বলল ক্যাপ্টেন। মূসা, রাখুন, বাধা দিল কিশোর। মানুষ যদি থাকে, আমরা হঠাৎ থেমে গেলে সন্দেহ হবে, খসিয়ে নিয়ে সরে যাবে। কি করব তাহলে? জিজ্ঞেস করলো মূসা। যেভাবে চলছি চলতে থাকবো, প্ল্যাটফর্মের কাছে গিয়ে থামতেই হবে, তখন থামলে আর সন্দেহ হবে না। বোটের গতি কমার সঙ্গে সঙ্গে নেমে যাবে তুমি, গিয়ে দেখে আসবে। হ্যাঁ, ঠিকই বলেছ, একমত হলো ক্যাপ্টেন। তবে নজর রাখো, প্ল্যাটফর্মে পৌঁছার আগেও চলে যেতে পারে। ওদিকে যাচ্ছি আমি। বাইরের রেলিংয়ের দিকে এগোলো মূসা। ডানে রইল কিশোর। দুজনেই তাকিয়ে রইল নিচের ফেনায়িত ঘন সবুজ পানির দিকে। অ্যানাক্যাপ আর সান্তাকুজ দ্বীপের মাঝ দিয়ে বেরিয়ে পশ্চিমে মন নিল ডলফিন। অক্টোপাস এখন সোজা সামনে, ওটার ধাতব পায়ের অনেক উপরে ভাঙছে ঢেউয়ের চূড়া দেখা যাচ্ছে। বাতাসের মতিগতি সুবিধে লাগছে না। চিন্তিত ভঙ্গিতে আকাশের দিকে তাকালো ক্যাপ্টেন। পাতলা মেঘের স্তর জমে গেছে ইতিমধ্যেই। মেঘ জমছে, ঢেউ বাড়ছে। 12 মিটার অস্থির। না, লক্ষণ ভালো নয়। হারিকেন আসলে আসছেই তাহলে? ব্রিজের দিকে ফিরে তাকালো কিশোর। লক্ষণ তো পরিষ্কার, নিশ্চয় গতি বদল করেছে।
সোজা আসছে শান্তা বারবারার দিকে। কোস্টগার্ডের সঙ্গে কথা বলে দেখি। ক্যাপ্টেন, প্ল্যাটফর্মে তো পৌঁছে গেছি বলে এয়ার ট্যাঙ্ক তুলে নিয়ে পিঠে বাঁধতে শুরু করলো মোসা। গতি কমালো ক্যাপ্টেন। সামনে বিরোধীদের বোটের সারি, সেদিকে বিশেষ নজর দিল না। উদ্বিগ্ন চোখে বারবার তাকাচ্ছে আকাশ আর বাড়ন্ত ঢেউয়ের দিকে। মুসার দিকে মুখ ফেরালো। এখন নামবে? সাগরের যা অবস্থা! চমকে থেমে গেল। লাফ দিয়ে যেন আগে বাড়ল ডলফিন, অথচ গতি বাড়ায়নি পেক। কিশোর, ক্যাপ্টেন, চিৎকার করে উঠল মুসা। আঙুল তুলে দেখালো, ওই যে চলে যাচ্ছে। দেখলো তিনজনেই। লম্বা একটা ছায়া দ্রুত ছুটে যাচ্ছে ঢেউয়ের নিচ দিয়ে, অনেকটা টর্পেডোর মতো। চোখের পলকে হারিয়ে গেল। আরে আরে চেঁচিয়ে আরে 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 চেঁচিয়ে উঠল মোসা। হাঙর নাকি? না, পানির দিকে তাকিয়ে রয়েছে ক্যাপ্টেন। হাঙর নয়, হাঙর শিকারী। চুম্বকের সাহায্যে আটকে ছিল আমাদের জাহাজের তলায়। শার্ক হান্টার। এই শার্ক হান্টারটা কি জিনিস জানতে চাইল কিশোর। এক ধরনের জলযান ডাইভাররা ব্যবহার করে। সাবমেরিনের মতোই অনেকটা, তবে সাবমেরিন নয়। ভেতরে বাতাস থাকে না। আরোহীকে এয়ার ট্যাঙ্ক ব্যবহার করতে হয়। মিটার দুয়েক লম্বা, আধ মিটার মতো উঁচু, আর 1 মিটার চওড়া। ইলেকট্রনিক মোটরে চলে। দরকারি যন্ত্রপাতি আর বাড়তি এয়ার ট্যাঙ্ক রাখার জায়গা আছে। ওখানে চোরাই মাল রাখার ব্যবস্থা করা যায়? বলল কিশোর। যায়। ওটাই আমাদের হিস হাইকার। কিন্তু চলে তো গেল। হতাশ ভঙ্গিতে মাথা নাড়ল মোসা। ইন্টারভিউ নেওয়া শেষ করে মোটেলে ফিরে এলেন মিস্টার মিলফোর্ড। রবিনও সবে তখন লেখা শেষ করেছে। থ্যাংক ইউ রবিন, মিস্টার মিলফোর্ড বললেন। অনেক সময় বাঁচালে আমার। লস অ্যাঞ্জেলসে ফিরে গিয়ে কাহিনীর প্রথম অংশটা ছাপার ব্যবস্থা করতে পারবো এখন। তুমি থাকতে চাও? কালই ফিরে আসবো আবার। তুমি যাও, আমি থাকি। কিশোর আর মুসা আছে। বাবা চলে যাওয়ার পর রবিন ঠিক করলো একবার মিস্টার কার্টারের ওখান থেকে ঘুরে আসবে। রেডিওটা চালানোর চেষ্টা করবে। ডলফিনের সঙ্গে যোগাযোগ করে কিশোরের সঙ্গে কথা বলতে চায়। তার ধারণা কার্টার কিছু মনে করবেন না। পূব ধারে একটা সড়ক ধরে চলল সে। লক্ষ্য করল মেঘ জমতে শুরু করেছে। মন খারাপ করে দেয়া রোদ। বাতাসের জোর অনেক বেড়েছে। থেকেই বইছে দমকা হাওয়া। ধুলো আর ঝরা পাতা ওড়াচ্ছে। মিস্টার কার্টারের বাড়ির সামনে একটা গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে সতর্ক হলো রবিন। ছুটে গিয়ে ধাক্কা দিল দরজায়। লেখক নিজে দরজা খুলে দিলেন। আরে স্যার, আপনি এখানে? এসো, ঘরে এসো। রবিনকে স্টাডিতে নিয়ে গিয়ে পুলিশ আর মেয়রের সঙ্গে মিটিংয়ের কথা জানালেন কার্টার। শেষে বললেন তাই আমাকে বাদ দিয়েই চলে গেছে পেক। আমি রয়ে গেছি বাড়িতে। অসুবিধে নেই। আমার মনে হয় কিশোর আর মুসা ম্যানেজ করে নিতে পারবে। ও হ্যাঁ, কোস্টগার্ডের সঙ্গে কথা বললাম। হারিকেনের গতি নাকি বেড়েছে। দিক বদলে এদিকেই ছুটে আসছে। ভয়ের কথা, কখন আঘাত হানবে? আজ রাতের মধ্যেই। ঝড়টা এখনো কয়েকশো মাইল দক্ষিণে রয়েছে। তাহলে আমাদের উপর দিয়েই যাচ্ছে? এখনো বলা শক্ত। ঝড়ের মতিগতি সবসময় ঠিক বোঝা যায় না, তবে যাওয়ার সম্ভাবনাই বেশি। আর যা মনে হচ্ছে বেশ বড় ঝড়। প্ল্যাটফর্মের ওদের কি হবে? কেঁপে উঠল রবিন। $1000 দিলেও আজ রাতে ওখানে থাকতে রাজি হব না আমি। মাথা ঝোঁকালেন লেখক। ডলফিনের সঙ্গে কথা বলে দেখি ওরা কি করছে। থেমে গেলেন বাধা পেয়ে। তাকে আর ডাকতে হলো না। জ্যান্ত হয়ে উঠল অন করা রেডিওর স্পিকার। ডলফিন কলিং, মিস্টার কার্টার। কামিন মিস্টার কার্টার। ডলফিন। মাইক্রোফোনের সামনে ঝুঁকে রয়েছে পেক। সেই ডাকছে কার্টারকে। জোরালো বাতাসের শব্দকে ছাপিয়ে বেজে উঠল বোটের রেডিও স্পিকার। কার্টার বলছি, ডলফিন। কে? ক্যাপ্টেন পেক? হ্যাঁ, কিশোর আপনার সাথে কথা বলতে চায়।
ভীষণ দুলছে বোট। মাইক্রোফোনের সামনে ঝুঁকল কিশোর। দেখেছি ওটা স্যার, কোনো রকম ভূমিকা না করে বলল সে। বালির চড়ার কাছে যখন বোটের গতি কমানো হয়েছিল তখনই এসে লেগেছিল তলায়। এক ধরনের ওয়ান ম্যান সাবমেরিন। চালাতে স্কুবা ডাইভারের প্রয়োজন হয়। ইলেকট্রিকে চলে। ক্যাপ্টেন পেক বলছেন গতি নাকি খুবই কম ওগুলোর, ঘন্টায় মাত্র 4 নট। সেজন্যই ডলফিনকে বাহন হিসেবে বেছে নেয়। খোলা সাগরে দ্রুত আসতে পারে। নিশ্চয় চৌম্বকের সাহায্যে আটকে থাকে বোটের খোলে। লোকটাকে দেখেছো? না স্যার, শুধু বাহনটা। ও বোধ হয় জানে না আমরা দেখে ফেলেছি। আশা করছি আবার ফিরে আসবে, তখন ধরার চেষ্টা করব। কড়া নজর রাখছি। এখন আর প্ল্যাটফর্মের নিচে আর আশেপাশে। তবে ভেসে উঠলেও দেখব কিনা জানি না। যা বড় বড় ঢেউ। হারিকেন আসছে খুব জোরে। ক্যাপ্টেন, অবস্থা কী রকম ওখানে? ফুঁসে ওঠা সাগরের দিকে আরেকবার তাকালো পেক। গম্ভীর হয়ে বলল, এখনো ততটা খারাপ হয়নি, তবে ছোট বোটগুলো থাকতে পারেনি, চলে গেছে। তোমরা কতক্ষণ থাকতে পারবে? জবাবটা দিল কিশোর। বোধ হয় সারাদিনই। না পারলে হিস হাইকার ব্যাটাকে হারাবো। ও কখন আসে কে জানে। এখনও অনেক বোট রয়েছে। কুইম্বিরা রয়েছে আমাদের ঠিক পেছনেই। তেমন অসুবিধা হচ্ছে বলে তো মনে হয় না। আমরা থাকছি। খটখট করে জানালা কাঁপিয়ে দিয়ে গেল এক ঝলক দমকা হাওয়া। বাইরে রোদ আরো মলিন হয়েছে। সূর্যের সামনে ঘন ধূসর হয়ে এসেছে মেঘ। বৃষ্টি শুরু হয়নি এখনো। বেশ থাকো, কিশোরকে বললেন কার্টার, কিন্তু জোরাজুরি করবে না। ক্যাপ্টেন বললেই ফিরে আসবে। কথা বলল ক্যাপ্টেন। ভাববেন না, আমি খেয়াল রাখবো, সাবধানে থাকবো। অবস্থা খারাপ বুঝলে আর দেরি করব না। সান্তা ক্রুজে ফিরে শেল্টার নেওয়ার চেষ্টা করব যত তাড়াতাড়ি পারি। ঠিক আছে, শয়তানটাকে ধরার চেষ্টা করো। নীরব হয়ে গেল রেডিও। চেয়ারে হেলান দিল কার্টার। ক্যাপ্টেন পেক বোধহয় খুব ভালো নাবিক, রবিন বলল। আর ডলফিনও যথেষ্ট মজবুত। খারাপ আবহাওয়ায় টিকতে স্যার। দেখুন দেখুন। ঘুরে তাকালেন কার্টার, কিন্তু শূন্য জানালা। লাফিয়ে উঠে দৌড়ে এসে হলে ঢুকল রবিন। ছুটে গেল পেছনের দরজার কাছে। হ্যাঁচকা টানে খুলল পাল্লা। সমস্ত আঙিনাটায় চোখ বোলালো। কই কেউ তো নেই। শুধু বাতাসে নুয়ে নুয়ে যাচ্ছে গাছের ডালপাতা। আমি শিওর দেখেছি একটা মুখ জানালায়। নিশ্চয় আমাদের কথাবার্তা সব শুনেছে। পেছনে এসে দাঁড়িয়েছেন কার্টার। নির্জন আঙ্গিনাটা দেখলেন। তার মানে ড্রাইভার একা কাজ করছে না, দল আছে। তাই তো মনে হয়। ড্রাইভার নিশ্চয় সাগর থেকে উঠে এসে জানালায় দাঁড়ায়নি, সম্ভব নয়। কারা আছে দলে? আনমনে বললেন লেখক। কুইম্বিদেরকে সন্দেহ হয় স্যার। আপনার? ওরা বোটে থেকে থাকলে এখন এখানে আসা ওদের পক্ষেও সম্ভব নয়, তবে জড়িত থাকতেও পারে। কালো জাহাজটা যখন ছেড়ে যায় ওটাতে শুধু ডিটকে দেখেছি আমি। আস্তে মাথা নোয়ালো রবিন। স্টার দিতে ফিরে এলো দুজনে। নীরবে বসে রইল, কান পেতে শুনছে বেড়ে ওঠা বাতাসের গর্জন। 13 অক্টোপাসকে ঘিরে রেখেছে বিরোধীদের নৌকা, জাহাজ। সারি ঠিক রাখতে রীতিমতো ঝুঁজতে হচ্ছে ঢেউয়ের সাথে। কালো হয়ে গেছে আকাশ। কালো চাদর যেন ঢেকে দিয়েছে সূর্যের মুখ। ইতিউতি ছুটছে খণ্ড মেঘ। প্ল্যাটফর্মের ধাতব পায়ে প্রচণ্ড আঘাত হানছে পাহাড় সমান ঢেউ। এক এক করে রনে ক্ষান্ত দিয়ে কেটে পড়ছে পরাজিত ছোট ছোট বোট। নিরাপদ আশ্রয়ের জন্যে ছুটছে শান্তা বারবারায়। ব্রিজের ভেতরে গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে রয়েছে দুই গোয়েন্দা আর ক্যাপ্টেন পেক। অসুস্থ বোধ করছে কিশোর। মোচড় দিচ্ছে পাকস্থলী, কিন্তু উত্তেজনার কারণে হিস হাইকারকে ধরার আশায় সহ্য করছে কোনো মতে। 29.7 এ নেমে এসেছে 12 মিটারের কাঁটা।
শক্ত হাতে হুইল ধরে রেখে আর চোখে সেদিকে তাকালো পেক। এত নেমে গেল, ঝড় তো শুরু হয়নি এখনো। দুপুর দুটোয় হঠাৎ করে নামলো বৃষ্টি, ঝরঝর করে ঝরে গেল এক পলসা। কিছুক্ষণ বিরতি দিয়ে আবার শুরু হলো মুষলধারে। ঝাপসা করে দিল ব্রিজের সামনের জানালা। শীঘ্রই ফিরতে হবে, ঘোষণা করলো ক্যাপ্টেন। প্ল্যাটফর্মের উঁচুতে পানি থেকে সম্ভবত 12 মিটার উপরে রেলিংয়ের কাছে দাঁড়ানো শ্রমিকদের হাসি মুছে গেছে এখন। বিরোধীদের উদ্দেশ্যে ব্যঙ্গ করছে না আর। নীরবে বারবার তাকাচ্ছে ফুঁসে ওঠা সাগর আর কালো আকাশের দিকে। হয়তো তাড়াতাড়ি ফিরবে লোকটা, আশা করল কিশোর। শারখানটার নিয়ে তীরে ফিরতে চাইলে আমরাই এখন ওর একমাত্র বাহন। বাকি যা আছে সবগুলো বোটের তলা কাঠ কিংবা ফাইবার গ্লাসের চুম্বক লাগবে না। কি জানি, মুসা বলল। ও হয়তো পানির নিচে থেকে বুঝতেই পারছে না ঝড় কতটা বেড়েছে। পারত না, ক্যাপ্টেন বলল, যদি পানি বেশি গভীর হতো। মাত্র তো 25 মিটার এখানে, আর ওখানে আরও কম। হাত তুলে 1/2 মাইল দূরের রিফটা দেখালো সে। সান্তা ক্রুজ আইল্যান্ডের দিকে সাদা হয়ে গেছে ওখানকার পানি। ঝড় যে বাড়ছে খুব ভালো করেই বুঝতে পারছে। সান্তা ক্রুজেও শেল্টার নিতে পারে। ঠিকই বলেছেন, একমত হলো মুসা। বোটের তলায় আটকে তীরে ফেরার চেয়ে এখন ওখানেই বেশি নিরাপদ। না, ভোতা কণ্ঠে প্রতিবাদ করল কিশোর। ও ফিরে আসবেই। এখন চলে গেলে ওকে হারাবো আমরা। 1 ঘন্টা পর পুরোপুরি অন্ধকার হয়ে গেছে আকাশ। বৃষ্টি আরও বেড়েছে। ডলফিনের গলুইয়ের নিচে ভীষণ দাফাদাফি করছে ঢেউ। ওটা ছাড়া মাত্র আর 4টে বোট অবশিষ্ট রয়েছে। বাকি সবাই চলে গেছে। প্ল্যাটফর্মকে ঘিরে আর চক্র তৈরি করা যাবে না। এত নৌকা নেই বুঝে সবকটা এসে দাঁড়িয়েছে ডলফিনের পেছনে। কুইম্বিদের জাহাজ প্রায় গা ঘেঁষে। লাল উলের টুপি আর হলুদ সিলিকার পরা ডিড কুইম্বিকে দেখে মনে হচ্ছে যেন ইতিহাসের পাতা থেকে উঠে আসা কোনো ভাইকিং জলদস্যু দাঁড়িয়ে রয়েছে ব্রিজে। জাহাজ নিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো ডলফিনের আরও কাছে। বাতাস আর বৃষ্টির শব্দকে ছাপিয়ে চিৎকার করে বলল, পেক, কেমন লাগছে? ভালোই তো, চেঁচিয়ে জবাব দিল ক্যাপ্টেন। কখন যাবেন? এই তো আর একটু। হেসে উঠল ডিড। $50 বাজি ধরবেন আপনি? আমি আপনার পরে যাব, সবার শেষে। আরও অনেকক্ষণ থাকতে পারবো। মাথায় গোলমাল থাকলে শেষ চেষ্টা করো। কে মানা করেছে? আমার কাছ থেকে সরো এখন। বৃষ্টির মধ্যে খোলা ব্রিজে দাঁড়িয়ে হাসল ডিন। সরল না, বরং আরও এগিয়ে এলো। মারাত্মক ঝুঁকি নিচ্ছে। ঘষা লাগলে এখন দুটো বোটেরই সর্বনাশ হবে। সব কটা বোটই আস্তে আস্তে এগিয়ে চলেছে প্ল্যাটফর্মের দিকে, বাতাসকে একপাশে রেখে, যাতে ঢেউয়ের আঘাত কম লাগে। সেই সঙ্গে হুঁশিয়ার রয়েছে যেন প্ল্যাটফর্মের বেশি কাছে চলে না যায়। ধাতব পায়ে বাড়ি লাগলে চুরমার হয়ে যাবে বোট। আরও দুটো বোট হাল ছেড়ে দিল। জোরে জোরে কয়েকবার হর্ন বাজিয়ে নাক ঘুরিয়ে রওনা হয়ে গেল চ্যানেলের দিকে। ওগুলোর পরপরই রওনা হয়ে গেল তৃতীয়টা। বাকি রইল শুধু কুইম্বিদের কালো জাহাজ আর ডলফিন। কালো পানিতে অস্থির হয়ে খুঁজছে কিশোরের গভীর কালো চোখের দৃষ্টি। যদি ছোট্ট ডুবো জলযানটার কোনো চিহ্ন দেখা যায়। হবে না কিশোর, মুসা বলল। এই অন্ধকারে দেখতে পাবে না ওটাকে। আমাদের তলায় এসে লেগে আছে কিনা তাই বা কে জানে। আরেকটু অনুরোধ করলো কিশোর। হঠাৎ পিছাতে শুরু করলো কুইম্বিদের জাহাজ। চেঁচিয়ে উঠল ডিড, পেক, আপনি জিতলেন। আমি আর পারলাম না। হেসে হুইল ঘোরাতে শুরু করলো সে। ইঞ্জিনের গতি বাড়িয়ে দিল পুরো দমে। দেখতে দেখতে ঘন বৃষ্টির মাঝে হারিয়ে গেল কালো জাহাজটা। আর সময় নষ্ট করে লাভ নেই কিশোর, পেক বলল। এবার যেতে হবে। 12 মিটার কোথায় নেমেছে দেখেছ? বাতাসও যে হারে বাড়ছে, শেষে বিপদে পড়ে যাব।
বিষণ্ণ ভঙ্গিতে মাথা ঝাঁকালো কিশোর। হ্যাঁ, তাই মনে হচ্ছে। বোটের মুখ ঘোরালো ক্যাপ্টেন। ইঞ্জিনের গতি বাড়াতেই থরথর করে কেঁপে উঠল ডলফিন। প্রচণ্ড আঘাতে ঝনঝন করে উঠল বোটের ধাতব শরীর। কি চেঁচিয়ে উঠল মুসা। কি হলো? বাড়ি লেগেছে। চোখ বড় বড় হয়ে গেছে কিশোরের। হুইল আঁকড়ে ধরেছে ক্যাপ্টেন। ক্যাপ্টেনের আঙুল যেন ওটা দিয়েই শেষ রক্ষা করতে চায়। নিচে বুঝে কিছু ভেঙেই গেছে। প্রোপেলার ভাঙলে সাপটা বাঁকা করে ফেলবে, আর বেঁকে যদি যায় টেনে ছিঁড়ে বের করে নিয়ে যাবে। ব্যাস, তাহলেই আমরা গেছি। ডুবে যাবে বোট। বলতে বলতেই ইঞ্জিন বন্ধ করে দিল ক্যাপ্টেন। ভয়াবহ সাগরে অসহায় হয়ে দুলতে লাগলো ডলফিন। প্ল্যাটফর্মের দিকে তাকালো সে। ঢেউয়ের ধাক্কায় সেদিকেই চলেছে বোট। কোনো একটা ধাতব পায়ে বাড়ি খাওয়ার জন্যেই বুঝি। এখন কি হবে? মুখ বিকৃত করে ফেলেছে মুসা। প্রোপেলার ঘোরালে সাপ ছিঁড়বে, না ঘোরালে পায়ে বাড়ি লাগবে। দাঁতে দাঁত ঘষল ক্যাপ্টেন। উপায় এখন একটাই, ঝুঁকি নিতে হবে। চালু করতেই হবে ইঞ্জিন। যতটা সম্ভব আস্তে প্রোপেলার ঘুরিয়ে সরে যাওয়ার চেষ্টা করতে হবে। শক্ত করে ধরো কোনো কিছু। রেডি? আবার চালু হলো ইঞ্জিন। সাবধানে, অতি ধীরে গতি বাড়ালো পেক। তার দাড়িওয়ালা মুখে কোনো ভাবান্তর নেই। পোরখাওয়া অভিজ্ঞ নাবিক, আগেও নিশ্চয় এরকম বিপদে অনেক পড়েছে। কিশোর আর মুসা আতঙ্কিত চোখে তাকিয়ে রইল সামনের প্ল্যাটফর্মের দিকে। কালো বৃষ্টির চাদরের মাঝে কেমন যেন অবাস্তব লাগছে ওটাকে। সাগর থেকে উঠে আসা অতিকায় কোনো অজানা জলদানবের মতো। স্টার্ট দিতে অস্থির ভঙ্গিতে পায়চারি করছেন কার্টার। বারবার জানালা দিয়ে বাইরে তাকাচ্ছেন বৃষ্টি ধোয়া আঙিনার দিকে। জানালার কাছে বসে রবিনও ঝড় বৃষ্টি দেখছে। কালো মেঘে ঢাকা আকাশের জন্যে এই অসময়ে মনে হচ্ছে ঘোর সন্ধ্যা নেমেছে, অথচ সূর্য অস্ত যেতে এখনো কয়েক ঘন্টা বাকি। আমার কাছে কিন্তু ততটা খারাপ লাগছে না। নড়ে চড়ে বসল রবিন। কণ্ঠের অস্বস্তি চাপা দিতে পারল না। নিজেকে প্রবোধ দিচ্ছে যেন এর চেয়ে ঢের বেশি খারাপ তুফান দেখেছি। শুরু হয়নি এখনো, রবিন গম্ভীর কণ্ঠে বললেন লেখক। মাত্র আভাস দিচ্ছে। না, আর দেরি করা যায় না। দেখি ওদেরকে বলি চলে আসুক। রেডিওর সামনে বসলেন তিনি। কলিং দ্য ডলফিন, কলিং দ্য ডলফিন। ক্যাপ্টেন পেক জবাবের অপেক্ষা করলেন। উঠে এলো রবিন। কার্টারের পাশে দাঁড়ালো। জবাব নেই। মাইক্রোফোনের একেবারে উপরে ঠোঁট নিয়ে গিয়ে চিৎকার করে ডাকলেন কার্টার, কলিং দ্য ডলফিন, কলিং দ্য ডলফিন। ক্যাপ্টেন পেক। ঢোক গিলল রবিন। জবাব দিচ্ছে না কেন? দেখি, 5 মিনিট। ওরা হয়তো ব্যস্ত, জবাব দিতে পারছে না। 5 মিনিট গেল। বাইরে ঝমঝম ঝরছে বৃষ্টি। জানালার শাসিতে আঘাত হেনে জোরালো খটাখট শব্দ তুলছে বাতাস। অকারণেই কেঁপে উঠল একবার রবিন। হ্যালো ডলফিন, সতর্ক হয়ে উঠলেন এখন কার্টার। ক্যাপ্টেন পেক। কিশোর, মুসা। নীরব রইল রেডিওর স্পিকার। কোস্ট গার্ডকেই ডাকতে হচ্ছে। বলতে বলতে একটা সুইচ টিপলেন কার্টার। সান্তা বারবারা কোস্ট গার্ড স্টেশন। জেমস কার্টার কলিং। সান্তা বারবারা কোস্ট গার্ড স্টেশন। খড়খড় করে উঠল স্পিকার। লেফটেন্যান্ট মাইক বলছি কার্টার। ডলফিনের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। তোমাদের কাছে খোঁজ আছে? না। ইলেকট্রিক্যাল ডিস্টারবেন্স। দেখি, চেষ্টা করে দেখি। নীরব হয়ে গেল স্পিকার। মিনিটের পর মিনিট পেরোচ্ছে। টেবিলে আঙুল ঠুকছেন কার্টার। রবিন নখ কামড়াচ্ছে। অবশেষে আবার কথা বলল স্পিকার। পেলাম না কার্টার। ওরা ওখানে, আপনি শিওর? অন্য একটা বোটও কিন্তু নেই। বেশিরভাগই জেটিতে ফিরে এসেছে, বাকিগুলো আসছে। ওখানে আছে কিনা শিওর না।
লেফটেন্যান্ট, তবে ফেরার আগে নিশ্চয় আমাকে খবর দিত। হয়তো রেডিও নষ্ট হয়ে গেছে। নিজের কাছে কথাটা বেখাপ্পা লাগলো মাইকের। কণ্ঠস্বরেই বোঝা গেল। দেখি আবার চেষ্টা করে। রেডিওর নীরবতা চাউতে চাপ দিচ্ছে কার্টার আর রবিনের। বাইরে উন্মত্ত হয়ে উঠছে ঝড়। আবার শোনা গেল লেফটেন্যান্টের কণ্ঠ। অক্টোপাস জবাব দিয়েছে, বিপদে পড়েছে ডলফিন, তবে আপনার লোকেরা নিরাপদেই প্ল্যাটফর্মে উঠেছে। কথায় মনে হলো তেল কোম্পানির সঙ্গে গোলমাল বেঁধেছে। সাবোটাজের কথা কি যেন বলল।